প্রথম পর্বে আপনারা শুনেছেন আমি কর্নেল হাসিনুর পর্যন্ত আসছি, যে কর্নেল হাসিনুর পর্যন্ত আমি আসছি প্রথম পর্বে। 5ই আগস্ট শেখ হাসিনা পতনে স্নাইপার রাইফেল কি ব্যবহার হয়েছিল? এত মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাহলে এই স্নাইপার রাইফেলগুলো কারা ব্যবহার করেছিল? পার্ট 1-এ আমি বিস্তারিত বলেছি, তারপরে একটু ডিফিনিশন দিয়ে নিলাম যে ভারতের নর্থ নিউজ পত্রিকায় বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এনায়েত কবির ধারাবাহিকভাবে লিখতেছেন। উনি অনুসন্ধানী সাংবাদিক, তদন্ত করে ওটার উপর ভিত্তি করেই আজকের এই আলোচনা। যে উনি বলেছেন যে সেনাবাহিনীর আর্টিলারি থেকে এই স্নাইপার রাইফেল সরবরাহ করা হয়েছিল। তো প্রথম পার্টটা শুনে নিয়েন, এবার দ্বিতীয় পার্টে আসেন। তো দ্বিতীয় পার্টে এই যে কর্নেল হাসিনুর, যাকে ভারতের উলফাদেরকে ট্রেনিং দেওয়া, রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া এবং হিজবুত তাহিদ সহ বাংলাদেশের জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়ার অপরাধে কোর্ট মার্শাল করে 4 বছরের শাস্তি দেওয়া হলো। সেই কর্নেল হাসিনুর রহমান 4 বছর শাস্তি দেওয়া হলো 2012 সালের দিকে। কিন্তু পরবর্তীতে যখন সেনাপ্রধান হিসেবে, তখন সেনাপ্রধান ছিলেন মবিনুল সাহেব। কিন্তু যখন বছর 2 পরে জেনারেল ইকবালুর রহিম সাহেব যখন সেনাপ্রধান হইলেন, তখন উনি আইসা এই কর্নেল হাসিনুর রহমানের দণ্ড মকুব করে দেয়। মজার বিষয় হলো, এই যে কর্নেল হাসিনুর রহমানের দণ্ড মকুব করে দেওয়া হলো, তো তার সাথে তার এখনো সম্পর্ক বজায় আছে। কিভাবে বজায় আছে আমি বলি। যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছে, যে ট্রাইব্যুনালে হয়েছিল, তো 5ই আগস্টের পরে কিন্তু যে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, এই যুদ্ধ অপরাধীরাই ওই ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ নাই জামায়াত নিয়ে। তারা আবার সেখানে আইন পরিবর্তন করে এই জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার শুরু করে, শেখ হাসিনার বিরুদ্ধে বা এই হত্যাকারীদের বিরুদ্ধে বিচার শুরু করে। তো দেখেন, সেইখানে এই যে ডিজিএফআই এর বেশ কিছু সদস্য যে এখন গ্রেপ্তার আছে, এদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন সেনাবাহিনী প্রধান তৎকালীন, এখন রিটায়ার্ড, এইখানে যায়া, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায়া, সেখানে তাকে সহযোগিতা করতে তার সাথে উপস্থিত ছিলেন এই কর্নেল হাসিনুর রহমান। এই নামটা বারবার আসতেছে কেন? এখানে উনি যেমন প্রকাশ্য বক্তব্য বিবৃতি দিয়ে বেড়াইতেছে, প্রচণ্ড ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং তার বিরুদ্ধেই অভিযোগ এগুলো যে ওনার বিরুদ্ধে কোর্ট মার্শাল পর্যন্ত হয়েছিল যে উলফাদেরকে ট্রেনিং দেওয়ার কারণে। সেই উলফা হলো কারা? আমি একটু পিছনে যাই, আপনাদেরকে বলি। আপনারা জানেন 2001 থেকে 2005-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, 10 ট্রাক অস্ত্র বিএনপি জামাত ক্ষমতায় যখন ছিল, তখন মতিউর রহমান নিজামী ছিলেন শিল্পমন্ত্রী। এই শিল্পঘাট জেটিতেই 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাবর শাহ বিএনপির।
আর বাংলাদেশে তখন অবস্থান করতেছিল পরেশ বড়ুয়া, উলফা নেতা পরেশ বড়ুয়া। তো তখন আসামের বা গুর্খার যে সমস্ত নেতারা, ভারত সরকার তাদেরকে বলে বিচ্ছিন্নতাবাদী, কারণ তারা ওই প্রদেশ স্বাধীনের জন্য তারা আন্দোলন করতেছে, সশস্ত্র আন্দোলন করতেছে তারা। তো সেই উলফার অনেক নেতা বাংলাদেশে ওই সময় অবস্থান নিয়েছিল। আর এই কর্নেল হাসিনুর তার টিম নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই তার বিরুদ্ধে সেই অভিযোগ, এবং সেই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে প্রমাণিত হয়, কোর্ট মার্শাল হইয়া তার সাজা হয়েছিল। আচ্ছা, আমাদের মূল আলোচনাটা হলো স্নাইপার রাইফেল এবং শেখ হাসিনার যে পতন হলো সেইখানে যাব আলোচনাটা নিয়ে। আচ্ছা, আরেকজন দেখেন মেজর জিয়া। এই মেজর জিয়া কিন্তু আবার সেই সেক্টর কমান্ডার মেজর জিয়া না, বিএনপি প্রতিষ্ঠাতা না। এখন রিসেন্টলি একজন মেজর জিয়া, সে চাকরি থেকে আত্মগোপনে ছিল, পলাতক ছিল, সেনাবাহিনীতে চাকরি করত। তো তাকে হন্য হয়ে খুঁজেছে গোয়েন্দা সংস্থা। আমেরিকা তার মাথার দাম ঘোষণা করছিল, আমেরিকা পর্যন্ত তার, কারণ সে বাংলাদেশের হিজবুত তাহরির এবং হরকাতুল জিহাদ এদেরকে ট্রেনিং দিতেছিল। সে এদেরকে অস্ত্র ট্রেনিং দিত এই পাহাড়ে, এবং ভারতের উলফা, ওই যে কর্নেল হাসিনুর গ্রুপের কথা বলছি, তারই একজন হলো এই মেজর জিয়া। তো তার জন্য তো বাংলাদেশ সরকার হন্য হয়ে খুঁজছে তাকে, আর আমেরিকার থেকেও তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল। তাকেও দেখা গেছে 5ই আগস্টের পরে ওপেন হয়েছে আসছে, এবং তার বিরুদ্ধে সেই অভিযোগ যে সে স্নাইপার রাইফেল ব্যবহার করেছে। এই রিপোর্টগুলো বিস্তারিত আসছে। অনুসন্ধানী সাংবাদিক এনায়েতুল কবির সাহেব লিখেছেন ভারতের নর্থ নিউজ পত্রিকায়। 3টা পর্ব ওখানে লেখা হয়েছে, বাকিগুলা লেখা চলবে। তাহলে এখন আরো কিছু কথা বলি। দেখুন, আরো কিছু ঘটনা ঘটছে। তো 2001 থেকে 2005, তারপরে তো 10টা অস্ত্র ধরা পড়লো, তারপরে দেশে 111 আসলো, তারপরে স্বভাবত কারণেই কিন্তু আর ওদেরকে ওই ভারতের ওই গ্রুপকে ট্রেনিং দেওয়া যায় নাই। কারণ 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চলে আসে, এই জন্য শেখ হাসিনা মাঝে মধ্যে বলছে যে আমি ভারতকে যা দিয়েছি অন্য কেউ দিতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত যে অভিযোগ করে যে তাদের 7 সিস্টার খেয়ে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করা হচ্ছে বা জঙ্গিদের সহযোগিতা করা হচ্ছে পাকিস্তানি, সেটাকে শেখ হাসিনা নির্মূল করেছিলেন। আর যারা ট্রেনিং দিয়েছিলেন এই তাদের বিচার করেছিলেন, এই তারাই হলো এরা কর্নেল, আরও আছিল হাসান সরওয়ার্দী, তারপরে এই যে কর্নেল হাসিনুর, মেজর জিয়া, এনারা এই যে এখন যে আইসিটি কোর্টে যে মামলা হইতেছে আন্তর্জাতিক আদালতে, যিনি সাক্ষী দিতেছেন তৎকালীন সেনাপ্রধান, উনিও কিন্তু, উনি আর হাসান সোহরাওয়ার্দী এনারা কিন্তু একবার অভ্যুত্থান করতে গিয়ে তারা কিন্তু ব্যর্থ হয়েছিল। 2014 সালের দিকে তারা একটা অভ্যুত্থান করার চেষ্টা করছিল। তো যাই হোক, শেখ হাসিনা সরকার আসার পরে আর উলফাদের, গুর্খাদের বা এই হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, এদের ট্রেনিং দেওয়া আর
সম্ভব হয় নাই, ট্রেনিং দেওয়ার সম্ভব হয় নাই। তো শেখ হাসিনা যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দিয়া এদেরকে নির্মূল করছিল, তারাই এখন উল্টা আরো জেলে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই জেলে আছে। এদেরকে দিয়েই শেখ হাসিনা এই কর্নেল হাসিনুর গং যারা এরা ট্রেনিং দিয়েছিল, তাদেরকে মনে করেন যে এখন শেখ হাসিনা ডিজিএফআই এবং সেনাবাহিনী যাদেরকে দিয়ে নির্মূল করেছিল তারাই এখন জেলে আছে। আর কর্নেল হাসিনুররা এখন ওপেনে থেকে প্রকাশ্য চরম ভারত বিরোধিতা করতেছে, পাকিস্তানের পক্ষে বলতেছে, এবং সে যে নিষিদ্ধ ছিল এখন সবখানে টকশো করতেছে, ক্যান্টনমেন্টের যেখানে সেখানে তারা ঘোরাফেরা করতেছে। আমরা দেখেছি 5ই আগস্টে একটা সেনাবাহিনীর ওই যে রাওয়া ক্লাবের এই যাদেরকে বহিষ্কার করা হয়েছিল সেনাবাহিনী থেকে, বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছিল এবং অবসরপ্রাপ্ত, এনারা প্রকাশ্য মিছিল করেছিল এবং ওই সময় ওই আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল। এখন এই জিনিসটা নিয়ে চারিদিকে যেভাবে তদন্ত শুরু হয়েছে, তো এনায়েত কবির ওনার প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খানু যা কিছু লেখছে, এটাতে মোটামুটি, আর আমি পার্ট 1 পার্ট 2 মিলাইয়া যা কিছু বললাম, এতে স্পষ্ট হয়েছে যে ছাত্রদের সাধারণ কোটা আন্দোলনে 36 দিনে এতগুলো মানুষের প্রাণ যায় নাই, শেখ হাসিনা সরকারের পতন হয় নাই, এত মানুষ আহত হয় নাই। এটা এই পরিকল্পিতভাবে স্নাইপার রাইফেল দিয়া এটাকে সশস্ত্র করা হয়েছে আন্দোলনটাকে। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ, যিনি উপদেষ্টাও ছিলেন, উনিও কিন্তু বেশ কয়েকবার বলছে যে সরকারের বিরুদ্ধে তখন শেখ হাসিনা পদত্যাগ না করলে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি ছিল। তাহলে এতেই বোঝা যায় যে এই অস্ত্রগুলা, এই স্নাইপার রাইফেলগুলা কোথা থেকে আসছে। এটা স্পষ্টভাবে এনায়েত কবির বলেছেন যে এটা 2টা সোর্সের কথা উনি বলেছেন, যে পাকিস্তান থেকে আনা হয়েছে, আর আরেকটা সোর্স উনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর আর্টিলারি কোরের কাছে এই অস্ত্র ছিল। এগুলোই ব্যবহৃত হয়েছে 5ই আগস্টে। তো যেহেতু দেখেন শেখ হাসিনা সরকারের যে পতন হবে, এরকম কোনো আন্দোলন কিন্তু বাংলাদেশের আমরা সকল রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারি নাই। সবাই বেহুশ ছিল, এক প্রকার হতাশ ছিল যে 2024-এর আন্দোলনে পরে যখন সরকার গঠন করে ফেললো, আমি আর ডামি নির্বাচন করে মোটামুটি ধরিয়ে নিয়েছিলাম আমরা যে 5 বছর ক্ষমতায় থাকবে। কিন্তু সরকারের বিরুদ্ধে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এই একটা অহিংস ছোট্ট একটা আন্দোলন, সেই আন্দোলনটাকে এইভাবে সশস্ত্র করে এই যা ঘটার মেসাকার সব ঘটছে। এখন ঘটনা হলো যে সেনাবাহিনীর ভিতরে থেকে কি একটা কু হয়েছে। কারণ আন্দোলনকারীদের কাছে কিন্তু মুহূর্তে মুহূর্তে আন্দোলনটা তো এইভাবে জমকে উঠত না। শেখ হাসিনা চাইছে এই সেনাবাহিনী নামাইয়া এই আন্দোলন দমন করতে, কিন্তু আগস্টের শুরু থেকেই সেনাবাহিনী থেকে বিভিন্ন আন্দোলনকারীদের অভয় দেওয়া হয়েছে যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাইব না, তোমরা আন্দোলন চালিয়ে দাও। বিশেষ করে রাওয়া ক্লাবের যারা সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছে রিটায়ার্ড, সেখান থেকে নিয়মিত
বিভিন্ন আন্দোলনকারী বা বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ করতেছে, বলতেছে সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে যাবে না, তোমরা চালায় যাও। আর এটা ঠিক, সেনাবাহিনী যদি ঠিক থাকতো, সরকারের পক্ষে থাকতো, তাহলে কিন্তু এই সেনাবাহিনী যদি সরকারের পক্ষে থাকতো, তাহলে কিন্তু এইভাবে ওপেন, এই যাদের কথা বললাম, স্নাইপার রাইফেল নিয়ে তো তারা মাঠে থাকতে পারতো না। এই পার্ট 2 শেষ করলাম, এবার পার্ট 3-তে বাকিটুকু বলি।